ভোরের আলো ওঠার আগেই আকাশ কেঁপে ওঠে, একটি রাত যা ইউক্রেনের মানুষেরা মনে রাখবে চিরদিনের মতো। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের ঝড়, প্রায় 700টি রকেট ও ড্রোন, একটি জটিল পরিকল্পিত আক্রমণ যা শুধুই গোলযোগ বলা যাবে না, এটা ছিল শহরকে, মানুষকে, তাদের দৈনন্দিন জীবনের উপর আঘাত করার এক বিস্ময়কর কৌশল। রাস্তার লাইট নিভে আসে, গৃহস্থলীর চিরচেনা শব্দ শেষ হয়ে যাওয়া, কফির মগ, টিভির হালকা গুঞ্জন হঠাৎ ম্লান হয়ে যায়। আপনি আবার রুমে বসে টিভি দেখছেন, কফি মাগ খাচ্ছেন, কফি মাগটা কিচেনে রাখবেন, সেই মুহূর্তে সব কিছু ম্লান হয়ে গেল। বিস্ফোরণের প্রতিধ্বনি মানুষের কাদার শব্দের সঙ্গে মিশে শান্ত শহরটা মধ্যযুগীয় অন্ধকারের দিকে নামিয়ে নিয়ে যায়। বিদ্যুৎহীন শীতের রাতে, গরমহীন রাতগুলো যে শীতল নিঃশ্বাস বাজে, সেই শ্বাসটাই এখন তাদের ঘর নাড়া দিচ্ছে। ইউক্রেনে রাশিয়ার মিসাইল বৃষ্টি আর সঙ্গে যোগ হয়েছে রাশিয়ার বিখ্যাত ভদকা। আর ঠিক এই জায়গায় খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে অনুসন্ধান শুরু করব। ভদকার বোতল ভেঙে সাবমেরিন পারমাণবিক শক্তির উদ্বোধন থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ও সাধারণ মানুষের অদম্য চাহিদা, আজ আমরা এই সব কথা খুঁটিনাটিভাবে উন্মোচন করার চেষ্টা করব। থাকুন আমাদের সঙ্গে, কারণ প্রতিটি খোলসের ভেতরে লুকিয়ে আছে একের পর এক গল্প। রাশিয়া এক রাতে প্রায় 700টি রকেট ও ড্রোন ইউক্রেনে ছুড়ে দিয়েছে, যার মধ্যে মিসাইল ও ড্রোন মিলিয়ে বড় ধরনের কমপ্লেক্স স্ট্রাইক চালানো হয়েছে। রাশিয়া শেষ এক মাসে সবচেয়ে বেশি মিসাইল চালিয়ে গেছে, প্রায় 103টি ব্যালিস্টিক মিসাইল। শুধু অক্টোবরেই সেটা সম্ভব হয়েছে, যা আগের মাসের চেয়ে 4-5 গুণ বেশি। আর লক্ষ্যবস্তু হিসাবে পুতিন কি টার্গেট করেছে? লক্ষ্যবস্তু হিসাবে শুধু সামরিক নয়, সামরিক স্থাপনা নয়, ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো, যা আমরা কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে দেখে আসছি। কারণ হচ্ছে সামনে শীত আসছে, এবং আমাদের দেশের মতো শীত তো না, সেখানে ভয়াবহ শীত, হিমাঙ্কের 30 থেকে 40 ডিগ্রিতে নেমে যায়, বরফ চারদিকে, মানুষের বেঁচে থাকা মানে আগুন ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। আগুন জ্বালাতে হলে আপনার ইলেকট্রিক গরম রাখতে হবে, বিভিন্ন হিটার টিটার, সেগুলা যেখানে উৎপাদিত হয়, যেমন ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো আর শহর আর নগরের সশস্ত্র এলাকায় টার্গেট করে করে এই হামলা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট যতই দোহাই দিক না কেন, এই যে ইউক্রেনের সাধারণ মানুষের যে দুর্দশা, আজকে মানুষের যে হাহাকার, তাদের দৈনন্দিন জীবন যে একদম একেবারে 3.5 বছর প্রায় হয়ে গেল পাল্টে গিয়েছে। কখন কার ঘরে মিসাইল পড়ে, কখন কি হয়, মানুষের জীবনে নিশ্চয়তা নেয়। এই জন্য একটি মাত্র ব্যক্তি দেয়, সে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার ন্যাটোতে যাওয়ার যে জিদ, এই জিদ তাকে আজকে এই ভয়াবহ পরিণতি ডেকে একদম পুরা সে একাই দেয়, তাকে সেখানে ডেকে এনেছে। কারণ আমার ভাবতে হবে, আপনার নিজের গায়ে শক্তি নেয়, আপনি আরেকজনকে হায়ার করে কতদিন যুদ্ধটা চালিয়ে যাবেন, হামলা চালিয়ে যাবেন? আপনার তো নিজের কিছু থাকতে হবে। আপনি ধার চেয়েছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, প্লেন নিয়ে আসছেন, চালানোর মতো সক্ষমতা আপনার নাই। আপনি F-16 পাচ্ছেন, কিন্তু F-16 চালানোর মতো আপনার পাইলট নাই। আপনাকে প্রশিক্ষণ নিতে হচ্ছে। একজন পাইলট প্রশিক্ষণ নিতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, ততদিনে তো যুদ্ধ শেষ। আপনি রাশিয়াকে দোষারোপ করছেন, আপনি পুতিনকে দোষারোপ করছেন। রাশিয়া, পুতিন বারবার 3 বছর আগে হামলা করার আগে বারবার বলেছিল, তুমি ন্যাটোতে যেও না, তোমাকে প্রোটেকশন আমি দেবো না। আপনি ন্যাটোর কথায় লাফিয়ে লাফিয়ে রাশিয়াকে ঘেরার ফন্দি আটলেন। কিন্তু যেই কথাটা উঠে এসেছে যে রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে অন্ধকারে ফেলে দেওয়া, এটা কেবল ভবনের দরজা জানালে ক্ষত নয়, এটি মানুষের আশা, দৈনন্দিন স্বস্তি, ছোটোখাটো আচার অনুষ্ঠানে নিজস্ব গভীর আঘাত। যে কথাটা আমি মাত্র কিছুক্ষণ আগে বলছিলাম, আপনাদের প্রেসিডেন্টের ভুল সিদ্ধান্তের কারণে, জেলেনস্কির ভুল সিদ্ধান্তের কারণে ইউক্রেনবাসী তাদের স্বাভাবিক জীবনযাত্রা গত 3 বছর ধরে একদম ভুলেই গেছে। আর মাত্র এক রাতে অনেক প্রাণ শেষ হয়। এই সংখ্যার পেছনে লুকিয়ে প্রতিটি নাম, প্রতিটি পরিবার, প্রতিটি প্রাণের অদৃশ্য ভাঙন, যার জন্য দায়ী একটি মাত্র লোক, এই লোক জেলেনস্কি। সারা বিশ্ব, পশ্চিমা বিশ্ব, সারা বিশ্বের কথা বলে পশ্চিমা বিশ্ব এর জন্য পুতিনকে দায়ী করছে। কেন পুতিনকে আপনি দায়ী করেন? পুতিনকে তো আপনারা বাধ্য করছেন, ন্যাটো বাধ্য করছে জেলেনস্কিকে বাধ্য করতে আক্রমণ করে। আপনি দেখছেন, আপনি 4 দিক থেকে আপনার দেশকে ঘিরে ফেলা হচ্ছে, আপনি একজন পরাশক্তি, আপনি কি চুপচাপ বসে থাকবেন? আপনি তখন আত্মরক্ষার জন্য আপনার যা যা করার তা করবেন, এবং ঠিক তাই
যেটা যেটা করার দরকার, যখন যখন করা দরকার, যেভাবে যেভাবে করা দরকার পুতিন সেটাই করেছে। আর বিশেষজ্ঞরা কি বলে, বিশেষজ্ঞদের কাজই হচ্ছে এগুলো বিশেষজ্ঞ করা। তারা একটা স্টেটমেন্ট দিচ্ছে যে এই যুদ্ধকে তারা নতুন রূপ দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটা তো করবে পুতিন, রাশিয়া এটা তো করবেই। আর লক্ষ্যবস্তু শুধু সামরিক ঘাটে নয়, মানুষের অনুভব, জীবিকা, সুরক্ষা ও একটি জাতির মনোবল তো ভাঙতে হবে। এইসব না করলে তো জেলেনস্কির উপরে চাপ আসবে না। আপনার গণমাধ্যমে আসতেছে যে জেলেনস্কির বিরুদ্ধে এখন তার দেশের মানুষগুলা রাস্তায় নামবে, বিক্ষোভ করতেছে। সামাজিক যে যতগুলা যোগাযোগ মাধ্যম আছে সবগুলোতে বিক্ষোভ জমতেছে। ইউরোপের দেশগুলো বলছে কেন আমরা ইউক্রেনকে সাহায্য করব, নিজের দেশের জনগণকে বঞ্চিত করে অন্যের যুদ্ধে আমরা টাকা দেবো, আমাদের ট্যাক্সের টাকা আপনারা পাঠাবেন। যারা যারা ইউক্রেনকে সাহায্য করছে তাদের সাহায্যের পরিমাণও কমিয়ে দিয়েছে। কারণ এত লম্বা সময় একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা মহামারী আবদার না। আর রুশ কৌশলটি বুঝে নিতে চায়। রুশ যেটা কৌশলটা করছে সেটা হচ্ছে যখন অন্ধকার বাড়বে, যখন ঠান্ডা সাঁতার কাটবে, তখনই ভেঙে পড়বে প্রতিরোধের মনোভাব। তাই আজ ইউক্রেনের আকুতি আরও শক্ত প্রতিরক্ষা, আরও আধুনিক সিস্টেম আর বাস্তবতা, ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে তাদের অপ্রতুল্যত প্রস্তুতি। এগুলো কি জেলেনস্কির জানান ছিল না? অবশ্যই তে জানান ছিল। বারবার জেলেনস্কির এই কথাটা মাথায় আসার দরকার ছিল যে আমার কাছে কি আছে, আমার কাছে যা আছে আমি কি একটা বৃহৎ শক্তির সাথে পারবো। উনি আরেকজনের কথা নেমে পড়লেন যুদ্ধে। আর তার ক্ষতি না হলো তার দেশের মানুষের ক্ষতি হচ্ছে। এত সুন্দর একটা দেশ তার ভুল সিদ্ধান্তের কারণে, এই জেলেনস্কির ভুল সিদ্ধান্তের কারণে আজ একেবারে যেটাকে বলা হয় ভেঙে চুরে শেষ। এবারে আমরা একটু পেছনের দিকে ফিরে যাই, ক্যামেরা ঘুরে যায় 60 বছর পেছনে, 1962 সালের ক্যারিবীয় সাগরে। কি হয়েছিল তখন? পানির নিচে একটি সাবমেরিন ছিল, সোভিয়েত B-59। সাবমেরিনটির অক্সিজেন আস্তে আস্তে ফুরিয়ে আসছিল। অন্যান্য তাদের যে কন্ট্রোল রুম সেগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। যারা ক্রু থাকেন সাবমেরিনে, যারা ক্রু, তারা ভয়ে আতঙ্কে কাঁপছিল, কি হয়। তখন তাদের ডেকে রাখা একটা বোতল ভদকা, সেই ভদকা ভাগাভাগি করে তারা সাহস জোগানোর চেষ্টা করছিল। আপনারা জানেন যে রাশিয়া ভদকা হচ্ছে খুবই জনপ্রিয় একটা পানীয় এবং তারা বিভিন্ন উৎসবে এমনিতেও তারা সেটা পান করে থাকে। সেই সময় সে ভদকাটা তাদের টনিক হিসাবে কাজ করছিল। কিভাবে? তারা ভেবেছিল যুদ্ধ শুরু হয়ে গেছে। আর সে সাবমেরিনের যে ক্যাপ্টেন ছিলেন তিনি টর্পেডো ছোড়ার নির্দেশ দিতে যাচ্ছিলেন। এমন একটা সময় একজন কর্মকর্তা ভাসিলি আর্কিপভ, তিনি খুব ঠান্ডা ছিলেন। তিনি কি করলেন? এক চুমুক ভদকা খেলেন, মাথাটা ঠান্ডা করলেন, যুক্তি দিয়ে থামিয়ে দিলেন সেই টর্পেডোর আঘাতটা। তখন যদি সেই টর্পেডোর বাটমে চাপ পড়ে যেত ক্যাপ্টেনে, তাহলে কি হতো আমি কিছুক্ষণ পরে বলছি। তাই বলা হয় এক বোতল ভদকা আর একটি মাত্র সিদ্ধান্ত পৃথিবীকে বাঁচিয়ে দেয় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে। কারণ সেই টর্পেডোটা যদি আঘাত হানতো মার্কিন রণতরীতে, তাহলে এতদিনে পৃথিবী ছারখার হয়ে যেত। অনেক আগের কথা বলছি। তাই ভদকাই তাদের মাথাটা ঠান্ডা করেছিল আর একজন কর্মকর্তা। রুশ নৌবাহিনীতে ভদকা একসময় ছিল সাহসের মাপকাঠি। সাবমেরিনে যাবার আগে ওয়ান প্যাক টু মাদারল্যান্ড বলে শুরু হতো তাদের নতুন মিশন। শীতের জলে অন্ধকার কেবিনে সে ভদকা যেন ছিল মানসিক উষ্ণতার উৎস। খেয়ে তারা খুব চিল মুডে থাকতেন। কিন্তু এখন সময় বদলেছে। আজকে রাশিয়ান নেভিতে সেই বোতল বদলে গেছে এনার্জি ড্রিঙ্কে, আর সাহসের জায়গা নিয়েছে মনস্তান্ত্রিক প্রশিক্ষণ। জিনিস একই আছে, নাম চেঞ্জ হয়েছে। তবু পুরনো সাবমেরিনরা আজও বলেন সেই ভদকা ছিল কেবল একটি মদ নয়, এক ফোঁটা দেশপ্রেম। রুশ সংস্কৃতি বিশ্লেষক ইভান ফেদরভের ভাষায় রাশিয়ার প্রতিটি যুদ্ধের ইতিহাস ভদকার ছায়ায় আছে। এটি ছিল শীতের বিরুদ্ধে উষ্ণতা, ভয়ের বিরুদ্ধে সাহস জোগানো আর নিঃসঙ্গতার বিরুদ্ধে বন্ধুত্ব। আজও সেই মানসিকতা বেঁচে আছে অন্য রূপে, যেখানে ভদকার বোতল নেই কিন্তু আছে একই দৃঢ়তা, একই তেজ। রাশিয়া জানে তাদের যুদ্ধ কেবল মিসাইলের নয়, এটি এক সাংস্কৃতিক, এক ঐতিহ্যের যুদ্ধ। সঙ্গে তো সাইকোলজি ওয়ার রয়েছেই। তাদের কৌশল একই থাকে, প্রথমে ভয় ঢুকিয়ে দাও, তারপর সহনশক্তি ভাঙো, শেষে মানসিক পরাজয় ঘটিয়ে ফেলো। যেভাবে সাবমেরিনের অন্ধকার কেবিনে ভদকার বোতল সাহস ঢুকিয়েছিল, আজ সেভাবে মস্কো মনে করে
অন্ধকারই আমাদের শক্তি। রাতের আকাশ ধীরে ধীরে নিভে আসছে স্বাভাবিকের মতো। ইউক্রেনের ক্ষতবিক্ষত শহরগুলোর উপর ঝুলে আছে কালো ধোঁয়ার চাদর, যেন সময় নিজেই এক বিশাল ছায়ের নিচে চাপা পড়ে গেছে। দূরের দিগন্তে জ্বলছে কোনো পাওয়ার স্টেশনের ধ্বংসস্তূপ, কাছাকাছি কোথাও কোনো মা সন্তানকে জড়িয়ে বসে আছে অন্ধকারে, হাতে একটা পুরনো ব্যাটারি ল্যাম্প। আলোটা নিভে আসছে, কিন্তু আশা এখনও নিভে যায়নি। যদি তাদের প্রেসিডেন্ট জেলেনস্কির মাথায় কোনো শুভবুদ্ধি উদয় হয়, যুদ্ধটা তিনি যদি থামাতে পারেন ছাড় দিয়ে হলেও, সে আশা ইউক্রেনের সে ছোট্ট শিশুটির মায়ের মনেও আজও গেঁথে আছে। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি, শুধু চরিত্রগুলো বদলে গেছে। এক সময় সাবমেরিনের কেবিনে বন্দি কিছু মানুষ ভেবেছিল যুদ্ধ শুরু হয়ে গেছে, আজ ইউক্রেনের বেসমেন্টে আশ্রয় নেওয়া মানুষগুলো তাই ভাবছে। 1962-র ক্যারিবীয় সাগর থেকে 2025-এর কিয়েভ পর্যন্ত যুদ্ধের এই অদ্ভুত যে বৃত্তটা তৈরি হচ্ছে, থামতে জানে না। এক পাশে ভদকার বোতল, অন্য পাশে ব্যালিস্টিক মিসাইল, মাঝখানে মানুষের ভয়, টিকে থাকার অদম্য ইচ্ছা। রাশিয়ার ইতিহাসে ভদকা শুধু পানীয় নয়, এক প্রতীক হিসাবে বা এক সিম্বল হিসাবে দেখা হয়। ঠান্ডার রাতে সাহস জোগানোর উষ্ণতা দেয়, যুদ্ধের আগুনে ভয়কে পোড়ানোর মন্ত্র দেয়। আজ সেই ভদকার জায়গা নিয়েছে কমপ্লেক্স স্ট্রাইক, কিন্তু দর্শনটা এক প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে দেওয়া। পুতিনের রাশিয়া হয়তো আধুনিক অস্ত্র হাতে নিয়েছে, কিন্তু মানসিক যুদ্ধের দর্শন এখনো সেই সোভিয়েত ছায়ায় ঢেকে পড়েছে। অন্ধকারে ঢেকে দেওয়া, মনোবল ভেঙে দেওয়া, ভয়কে অস্ত্র বানানো, এসবই তাদের অদৃশ্য কৌশল, যা এখানেও কাজে দিচ্ছে। তবু ইতিহাস কখনো একমুখী হয় না। মানুষ আজও আলো জ্বালায়, মোমবাতির ক্ষীণ শিখায়, ফোনের স্ক্রিনে কিংবা কেবল একে অপরের চোখে। তারা জানে প্রতিটি অন্ধকারে শেষ হয় এক নতুন ভোরের মধ্যে দিয়ে। রাশিয়া হয়তো আবারও বোতল ভাঙবে, হয়তো সাবমেরিনের ডেকে নয়, মস্কোর নেভি প্যারেডে, কিন্তু সে শব্দের ভেতরে থাকবে এক ধরনের নীরবতা, অতীতের প্রতিধ্বনি। যে প্রতিধ্বনি কি বলে, আমরা সাহসী ছিলাম, কিন্তু আমরা ভয়কেও ভালোবেসেছিলাম। এভাবে দুটি সময় মিলেমিশে যায়, একটি বোতল, একটি মিসাইল, দুটি ইতিহাস, একটি সাহসের গল্প আর একটি ধ্বংসের। আর আমরা দর্শকরা দাঁড়িয়ে থাকি সেই সূক্ষ্ম রেখায়, যেখানে আলো আর অন্ধকার, ভদকার যুদ্ধ, মানুষ আর মেশিন সব কিছু মিলেমিশে তৈরি করে এক কাব্যিক বাস্তবতা। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যাচ্ছে, কিন্তু রাশিয়া কি কেবল যুদ্ধ করছে অন্যের বিরুদ্ধে, নাকি আসলে লড়ছে নিজের ভেতরের ইতিহাসের সঙ্গে, যেখানে এক বোতল ভদকার ফোঁটায় লুকিয়ে আছে এক জাতির আত্মার প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন আপনাদের কেমন লাগে? আরেকটি মেসেজ আপনাকে দিয়ে দিচ্ছি, আমাদের যে আন্তর্জাতিক ভিডিওগুলো করা হয় শুধুমাত্র এই খবর সংযোগ চ্যানেলেই করা হয়, ইউটিউব চ্যানেলে। আমাদের আলাদা কোনো চ্যানেল নেই। আমাদের ভিডিওগুলো আপনারা যদি অন্য কোনো চ্যানেলে দেখেন, দয়া করে সেখানে রিপোর্ট মারবেন। এবং আপনারা আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কোন বিভাগ থেকে দেখছেন, এমনকি কোন গ্রাম থেকে আপনারা দেখছেন, কারণ এখন সব জায়গায় ইন্টারনেট পৌঁছে গিয়েছে, খবর সংযোগও পৌঁছে গিয়েছে। তাই দেশের বাইরে সব দর্শককে অনুরোধ করছি, আপনারা যেখান থেকে দেখে থাকুন না কেন, আপনার নাম এবং জায়গাটা আমাদেরকে জানান, আমরা আরও উৎসাহিত হব। আজ আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল আবার ফিরে আসব একই সময় একই চ্যানেলে, কিন্তু টপিকটা থাকবে ভিন্ন। আগামীকাল আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।